গুড মর্নিং। তো আজকে সকালবেলা হচ্ছে হানি নিবু পানি। আগে দুদিন আমরা খাইনি, তো আজকে আবার খাচ্ছি, আর এর সাথে আরো অনেক কিছু নিয়ে বসেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই এক এক করে। এর আগে রাত্রির বেলা আমি বাদামটাকে না এইভাবে জলে ভিজিয়ে আর এরকম কাপের নিচে এরকম ভাবে দেখো রেখে দিয়েছি। বাদামটা দেখো কি সুন্দর ফুলে গেছে, এই দেখো। এখানে তোমার পিনাট আছে, কালকে তোমাদেরও খেতে বলেছি, তাই আমি নিজেও আজকে ভিজিয়ে দিয়েছিলাম, মানে কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম পিনাট আলমন্ড। আর এই হচ্ছে ছোলা, এটা কিন্তু আর কালকে রাতে ভিজাইনি, কালকে সকালেরই ছোলা। পুরোটা তো খেয়ে উঠতে পারিনি, তাই কিছুটা ছোলা ছিল, এটা আবার আজকে খেয়ে নেব। কালকে আবার অয়ন দেখো অফিস থেকে ফেরার সময় পেঁপেটা নিয়ে এসছে বাজার থেকে। আর এই দেখো বানানা, এতগুলো বানানা এনেছে ভাবো। এই যে, তো দেখো লেবু জল নিয়ে নিয়েছি, এবার হানিটা নেব। কালকে অয়ন প্রচুর কলা নিয়ে এসছে, প্রচুর, এক ছড়া এত। নিজে কিন্তু খাবে না, অয়নও কিন্তু কলা খেতে খুব ভালোবাসে, কাঁঠালি কলা যেটা, কিন্তু ও তো খায় না, কারণ ওর কাফের প্রবলেম, ওর বডিটা না কাফু বডি। তো ওর জন্য আয়ুর্বেদ ডক্টর ওকে বলেছে তুমি কলা বেশি খাবে না। তো ও বেশি খাবে না জায়গায় একদমই খায় না। তাও আমি মাঝে মাঝে বলি যে এত ড্রাই তো মানে এটা এখানে, তুমি অল্প অল্প একটু একটু খাও। তাহলে একটু ফোনটা ঠিক করে নি। তো যাই হোক, ও খেতে চায় না, বলে যে খেলে যদি কাফটা বেড়ে যায় বা ইয়ে হয়। কালকে থেকে জানো আমার নিজেরও খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে একটু ঠান্ডা লেগে গেছে। আর আজকে সকালবেলা যে ঘুম থেকে উঠেছি একদম চোখ দিয়ে জল বেরোচ্ছিল। আমি তারপরে এক গ্লাস গরম জল খেলাম, এই কাপটারই 1 কাপ গরম জল খেলাম, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেলাম জানো, সঙ্গে সঙ্গে। আমাদের শরীরে না যে কোনো মানে ভিতরের যে কোনো প্রবলেম ডিহাইড্রেশন থেকে, যে কোনো প্রবলেম ডিহাইড্রেশন থেকে। তুমি জল ঠিক করে খাও না, আর খাবার ঠিকঠাক টাইমে খাও না, তামসিক খাবার খুব বেশি খাও, মানে এগুলো অনেক ব্যাপার আছে, জাস্ট ছোট করে বলছি। এই জন্য দেখুন আমি কিন্তু রেগুলার মাছ মাংস খাই না, আমি কিন্তু মাছ মাংস খেতে খুব ভালোবাসি। একটু মাছের ঝোল আর ভাত, আমাদের বাড়িতে তো রোজ মাছের ঝোল আর ভাত না হলে মানে আমার চলতোই না, মাছের ঝোল না হলেও মাছ ভাত তো আমার চাই চাই ডালের পাশে। কিন্তু এখন আমি অনেক কিছু মানামানি করি, তো রেগুলার আমি এত তামসিক খাবার খাই না। আগে আমি জানো পনির খেতে খুব ভালোবাসতাম, খুব, কিন্তু আমি এখন একদম পনির খাই না। তোমরা আমাকে খেতে দেখো বলো, আমি তো রোজের ভিডিও রোজই করি। মোট কথা আজকের ভিডিও যদি তোমরা আমাকে 3 দিন বাদেও দেখতে পাও, কিন্তু কোনো ইসের মধ্যে তোমরা আমাকে দেখেছো এর মধ্যে যে আমি পনির খেয়েছি? অনেক দিন বাদে, মানে মাসে একবারও মানে আমরা খাই না, 2 মাসে একবার এরকম খাই। কিন্তু আমি পনির খেতে ভীষণ ভালোবাসি, চিজ পনির, আমি দুধের মানে যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসি। কিন্তু ডক্টর আমাকে একদম বারণ করে দিয়েছে, যাদের ফাইব্রয়েড সিস্ট এইসবের প্রবলেম আছে না, তারপর ধরো পিসিওডি পিসিওএস, একদম দুধের জিনিস খাবে না। তো আমি তো ওই কারণে সকালবেলা চাটা 1 কাপই চা খাই, কিন্তু আমি কিন্তু এমন না যে আমার ভীষণ নেশা, না হলে আমি পারবো না, কিন্তু চাটা খেতে না আমি খুব ভালোবাসি, সেই ছোট্টবেলা থেকে আমি চা খাই। তো চাটা আমি আগে তো 3-4 বার খেতাম, কিন্তু এখন আমি একবারই সকালবেলা দুধ চাটা খাই। তো এই কারণেই তোমাদেরকেও আমি বলি যে তোমাদের মধ্যে যদি সিস্টের প্রবলেম থাকে বা ইয়ে থাকে, চা কিন্তু খাবে না, দুধ চা তো একদমই খাবে না। আমি খাই একবারই সকালবেলা দুধ দিয়ে খাই। আর আমি না এখন আস্তে আস্তে অনেক রুটিনে চলে এসেছি। আমি যখন আমার যে পিরিয়ডটাতে আমি সব কিছুকে ঠিক করার জন্য, রিকভার করার জন্য ডিসিপ্লিনে চলে গিয়েছিলাম, সেই সময়টা আমি কতদিন যে চা খাইনি, আর ওই যে চা খাইনি তাতে আমার না চায়ের নেশাও চলে গেছে। আর তোমরা তো দেখোই মাসের পর মাস আমি বাইরের খাবার খাই না, কিচ্ছু করি না, না ব্রেকফাস্ট না লাঞ্চ। তো আগে শরীর, তাই না? কারণ দেখো এখন আমি যদি ওষুধ খাই না, যত তুমি ওষুধ খাবে না, তোমার যত বয়স হবে তোমার শরীরের ইমিউনিটি ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তুমি কিন্তু তত অথর্ব হয়ে পড়বে। ভাল লাগবে বলো? তোমার একটু বয়স হয়ে গেছে, তুমি হাঁটতে পারছো না, চলতে পারছো না, তোমার ঘোরাঘুরি করতে পারছো না, সব কিছুতেই তুমি বলছো ও বাবা রে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এই ব্যথা ওই ব্যথা। তো এই সব থেকে বেরোনোর জন্য কিন্তু তোমাকে অল্প বয়স থেকেই সব কিছু করতে হবে। ওষুধ তো তোমাকে একদমই বাঁচাতে পারবে না, আস্তে আস্তে তোমাকে কিন্তু কি বলো মৃত্যুর দিকেই নিয়ে চলে যাবে। তো আমি এইগুলোই সবসময় বলি, শরীরের মধ্যে ইনফ্লামেশন যেন না বাড়ে, এইগুলো করবে না। তো এটাই আমি সবসময় বলবো যে ন্যাচারাল উপায় সবসময় ভালো ভালো খাবার খাবে। দেখো এবার আমি বাইরের খাবার একদমই খাই না, মানে আমি বাইরে ইউজটুই নই বাইরের খাবার খেতে, আর আমি আস্তে আস্তে ছেড়েই দিচ্ছি। কিন্তু তার মানে কি এই যে আমি তোমাদেরও বলবো যে তোমরা বাইরের খাবার একদম খাবে না? তোমাদের লাইফস্টাইল যেরকম তোমরা তো খাবেই, কিন্তু ধরো তুমি রোজই খাচ্ছ,
ঠিক আছে, এবেলা নয় ওবেলা, ওবেলা নয় সেবেলা, আর সন্ধেবেলা ফুচকাটা না হলে হয় না, সকালবেলা ব্রেকফাস্টটা বাইরে থেকে না আসলে হয় না। তো এটা কিন্তু কখনো করবে না। হ্যাঁ, একটা দিন রাখো যে আমরা সানডেতে সবাই মিলে একটু বাইরের ব্রেকফাস্ট এনে খাবো, লাঞ্চটা এনে খাবো। রান্না বান্না করতে রোজ ভাল লাগে না গো, সত্যি কথা, রান্না বান্না করতে ভাল লাগে না। আমাদের কি হয় জানো তো, আমরা তো দুটো মানুষ, আমরা না ডিসিপ্লিনে থাকলেও আমরা আমরা না আগে থেকে একটা ঠিক করে নিই যে আমরা এইভাবে এইভাবে প্ল্যানিং করে চলি। আর আমি ঘরের সমস্ত কিছু করি, অয়ন বাইরেটা দেখে, আমি কিন্তু অফিস করি না, আমি ঘরটাই দেখি। আর নিজের ইচ্ছেতেই কিন্তু আমি একটা সময় চাকরি ছেড়ে দিয়ে ঘরকে বেছে নিয়েছি, তো আমি ঘর সংসার করে খুব খুশি। কিন্তু ধরো তুমি চাকরি করতে চাও, কিন্তু তোমাকে কেউ জোর জবরদস্তি ঘরে বসিয়ে দিয়েছে, তুমি কি আমার মতো খুশি থাকতে পারবে? পারবে না তো। আবার ধরো আমার কিন্তু বিয়ের আগে জানো তো আমার মা আমাকে বলেছিল, চাকরি না করলে তোমায় বিয়ে তো দেবো না, নিজের পায়ে না দাঁড়ালে বিয়ে তো দেবো না। তো আমার সেই সময়টা কিন্তু খুব খুব মানে সমস্যা গিয়েছিল, বুঝলে। আমি 6 মাস চাকরি করেছি, আর রোজ বলতাম ঠাকুর আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, আমি চাকরি আর করতে চাই না, মানে এরকম অবস্থা আমার হয়ে গেছিল। আমি মাসে এত কামাই করতাম, আমার অফিস খুব ভালো ছিল যে আমাকে তাড়িয়ে দেয়নি, ঠিক আছে, আমাকে তাড়িয়ে দেয়নি, রেখে দিয়েছিল, এটাই অনেক বড় ব্যাপার। তো বুঝতে হবে তুমি লাইফে কি চাইছো, সেটা করাটাই কিন্তু ইম্পর্টেন্ট। দিদি হাউস ওয়াইফ, দিদি ঘরে থেকে এইগুলো এগুলো লাইফে ইমপ্লিমেন্ট করছে, আমরাও করব, পারবে না? তোমার লাইফস্টাইল আমার লাইফস্টাইল তো এক নয়। খাই একটু। এখন কটা বাজানো, 10টা, 10টা বেজে গেছে। তো সকালবেলা আজকে যেহেতু অয়ন বাড়িতে আছে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো ওদের সাথে এই সময়টা বেশ একটু কথা বলি, ভালো লাগে। অয়ন পাশে বসে আছে, ওর সাথে কথা বলি না, তোমাদের সাথেই কথা বলি, আমার খুব ভালো লাগে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে তুমি লাইফে কি চাইছো। তো আমার আমার না সেই সময়টা কি প্যাথেটিক গেছে, আমি অনেকে বলতাম আমাকে তাড়াতাড়ি বিয়ে, চলো তাড়াতাড়ি বিয়ে করি, বিয়ে না করলে চাকরি ছাড়তে পারবো না। আর আমার সবচেয়ে সুবিধা হয়েছিল বাইরে চলে এসেছিলাম। তুমি জানো আমার বিয়ের সময়, আমার বিয়ের দিন বলো হয় অফিসের কালিকরা চলে এসেছিল আমার বিয়েতে, আমি তো ইয়েও করিনি, কি বলে জানো হয় না, এটা অফিসের এটা কাগজটা সাবমিট করিনি, রেজিগনেশন আমি কিন্তু দিইনি অফিসে, ঠিক আছে, আমি করবোই না, আমি তো চাকরি করবো না, আমার কোনো ইন্টারেস্টই নেই। আমি রেজিগনেশন লেটার দিইনি, কিছু দিন। আর কালিকরা জানতে পেরেছিল, বিয়েতে ওরা এসেছিল, এসে আবার ওরা আবার কি মানে বোকা বোকা ব্যাপার, ওরা আবার বলে দিয়েছে জানো অফিসে, বলছে তুই এভাবে ছাড়িস না অফিস, এভাবে ছাড়িস না। আবার ওখানে যেন আমাদের যে স্যার ছিলেন অফিসের, উনি আবার আমাকে ওদের মাধ্যমে আমাকে বলে পাঠিয়েছিলেন যে মৌমিকে বলবে যে আমাদের কিন্তু পন্ডিচেরিতেও আমাদের ইয়ে রয়েছে, তাই না, কি যেন বলে ওটা, হ্যাঁ, ব্রাঞ্চ রয়েছে। তো ও যেন ও চাইলে ওখানেও জয়েন করতে পারে। তো ওরা কিন্তু খুব চাইছে আমার মতন একজন এমপ্লয়ি ওদের অফিসে থাকুক, মানে কাজ করুক। আমি কিন্তু কাজ ভালো করে করতাম, শুধু কামাই করতাম আমি খুব। আর ওরা বুঝতো যে আমার ভালো লাগে না, তাড়ি দিলে তাড়ি দে, যা খুশি কর গিয়ে মর গিয়ে, আমি মানে এরম ছিলাম জানো, আমি ইরিটেট হয়ে গেছিলাম, ফার্স্ট্রেট হয়ে গেছিলাম। আমি তো চাকরি করি আমার মাকে দেখানোর জন্য। তো এই অয়নের অফিস থেকে, অয়ন যখন পন্ডিচেরিতে চাকরি করেছে, অয়নের অফিস থেকেও জিজ্ঞেস করেছে যে তোমার ওয়াইফ কি করে অয়ন, তা অয়ন বলেছে আমার ওয়াইফ তো হাউস ওয়াইফ, আমার ওয়াইফ বাড়িতেই থাকে। বলছে বাবা এত শিক্ষিত একটা মেয়ে বাড়িতে বসে আছে, ওকে আমাদের অফিসে ইয়ে করো, কারণ ওই অফিস কিন্তু তোমাদের নতুন ইয়েদের নিত, তাই না, ফ্রেশারদের নিত ওর অফিস। তো বলছে ফ্রেশার হয়েও জয়েন করুক, কিন্তু আমি কিন্তু করিনি। কিন্তু এখন যে অয়ন অফিসে চাকরি করে সেখানে কিন্তু কোনো ফ্রেশারদের জায়গা নেই। কিন্তু পন্ডিচেরিতে যে অফিসে অয়ন চাকরি করেছে সে সময় তো অয়নের কত কম বয়স, সবাই নতুন নতুন চাকরি করছে। কলকাতায় অয়ন ম্যাকমিলানে চাকরি করেছে, ম্যাকমিলান থেকে পন্ডিচেরিতে চাকরি করতে গেছে। তো অয়ন তখন ওখানেও কিছুটা সিনিয়র হয়েও জয়েন করেছে, কিন্তু আমাকে বলেছিল একদম ফ্রেশার হয়ে জয়েন করতে। তুমি যেটা করতে চাও না, তুমি যদি সেটা করতে হয় তোমাকে, এর থেকে দুঃখ কষ্টের কিন্তু কিছু নেই, তাই না। তো এই হচ্ছে ব্যাপার, আর সেটাই কিন্তু তোমার জীবনযাপনের উপর খুব প্রভাবও ফেলে। তো এটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, আমার আগের কথা। তো আমি এর জন্য কি করি, আমার ঘর সংসারে যেভাবে যেভাবে খাওয়া দাওয়া আমি মেনটেন করি, সেটাই আমি আমার লাইফে করতে থাকি। যেমন আগে আমি খুব বাইরের খাবার খেতাম, শখেই খেতাম। যখন থেকে আমি অসুস্থ হয়েছি 20 সালের পর থেকে, 21 সালের পর থেকে, তখন তো খাবারই পাচ্ছিলাম না, করোনা ছিল। তো এখন কি করি, অসুস্থ হওয়ার পরে আমি যে শিক্ষা পেয়েছি জীবনে, যে না আমি ঘরের সমস্ত জিনিসপত্রই খাবো, বাইরে জিনিসপত্র খাবো না। বাইরে এক তো আনহাইজিনিক,
দ্বিতীয়ত ওটা কবে বানিয়ে স্টোর করে ফ্রিজে রেখে গরম করে তোমাকে খাওয়াচ্ছে তুমি জানো না। তৃতীয়ত তেল, ওখানের তেল মশলা সমস্ত কিছু খারাপ, সব পাম অয়েলে রান্না হয়, ঠিক আছে। তো এবার ধরো তুমি একটা অথেন্টিক দোকান বার করলে ওখানে ঘিতে রান্না হয়, কিন্তু তোমাকে কেউ ঘিতে পুরো রান্না করে দেবে না। এখানের যে রেস্টুরেন্টগুলো আছে তারা সবসময় বলে আমরা ঘিতে করি, ঘিয়ের সাথে পাম তেল তারা ইউজ করবেই করবে। এবার ধরো সেখানে তুমি সপ্তাহে একদিন টেনে দিতে পারো, তোমার শরীর টেনে দিতে পারে, রোজ পারবে না। তুমি রোজ তোমার পাড়ার দোকান থেকে ফুচকা খাচ্ছ, ভাবো তো সে কত আনহাইজিনিক, তোমার নোংরা হাতে ফুচকা গুলে গুলে তোমাকে সে খাওয়াচ্ছে, তার যত নোংরা যত আনহাইজিনিক জিনিস তুমি তোমার শরীরকে দিচ্ছ। তুমি এটা আশা করো যে তুমি ওষুধ খাবে আর ঠিক হয়ে যাবে, প্রকৃতি তোমাকে শাস্তি দেবে না, তাই না? একটা সময় আমি যখন কলেজে পড়তাম, আমি আমার কলেজের সামনে দাঁড়িয়ে 30টা করে ফুচকা খেয়েছি, 30টা করে। যখন আমি পন্ডিচেরিতে বিয়ের পরে গেলাম, রোজ সন্ধেবেলা যেন আমি ফুচকা খাওয়ার জন্য কাঁদতাম যে একটা ফুচকাওয়ালা নেই। আর আমার বাড়ির সামনে তারপর একটা নতুন ফুচকাওয়ালা বসলো, সে আবার জানো ডাল দিয়ে ফুচকা দিচ্ছে, ডাল। ওই ফুচকা তুমি মুখেই দিতে পারবে না। পন্ডিচেরিতে যে ফুচকা সেই সময় বিক্রি হতো, এখন জানি না কি হয়, তাই না বলো? আমার দিদিভাই আমার মা সবাই এসছে, তখন তো তাদের দেখো তো কম বয়স, আমার দিদিভাইয়ের ছেলে তখন একদম ছোট, 5-6 বছর বয়স ওর, ও এসছে। দিদিভাই বলছে বোন ফুচকা খাবি না, তোদের এখানে কোনো স্ন্যাক্স নেই? তাই চল ফুচকা খাওয়াই, আমাদের বাড়ির সামনে রয়েছে। নিয়ে গেছি জানো, সেই সময় 10 টাকা প্লেট, 10 টাকা প্লেট কিন্তু সেই সময় 2009 সালের আমি কথা বলছি, আজকের কথা না, 2009-এর কথা বলছি। প্লেট দিয়েছে, দিদিভাই বলছে আমি না খেতে পাচ্ছি না বোন, এটা কি ফুচকা না ফুচকার কলঙ্ক। তো কি প্যাথেটিক ডাল দিয়েছে জানো, ওই ঘুগনি ডাল ফুচকার মধ্যে, তার উপর তেঁতুল দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে আমার ফুচকার ক্রেভিং চলে গেছে সাউথ ইন্ডিয়াতে এসে, আমি আস্তে আস্তে ফুচকা খাওয়া বন্ধ হয়ে গেছে। তারপর ব্যাঙ্গালোরেও একদিন অয়ন আমাকে একদিন বলছে যে এরকম, আর তোমাকে বললাম না যে একবার কলকাতায় গেলাম, কলকাতায় গিয়ে যখন ওরকম নোংরা জল দিয়ে না আমি দেখেছি শ্যামবাজারের ওদিকে ফুচকা বিক্রি হচ্ছিল জানো, ব্যাস ওই যে দেখে নিয়েছি, আমার ব্যাস 10 বছর 11 বছর হয়ে গেল আমি আর রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাই না। আমি যখন ওই বারবিকিউ নেশনে যেতাম তখন হয়তো একটু একটু ফুচকা খেতাম, আর আমি বাড়িতেই ফুচকার প্যাকেট নিয়ে এসে তেঁতুল মানে জল টল গুলে আমি বাড়িতেই ফুচকা খেতাম। আর এখন তো আস্তে আস্তে আমার ফুচকার ক্রেভিংয়ে চলে গেছে জানো তো। আর আমাদের কলকাতায় না, আমাদের পাড়া দিয়ে গঙ্গার পাড়ে একটা রোজ বিকেলে ফুচকাওয়ালা যেত, আর ও একদম ধরা বাঁধা ছিল যে সপ্তাহে 2 দিন, একটা হচ্ছে সানডে আর একটা হচ্ছে সপ্তাহে একটা মাঝখানে কিবার যেন, ও বিকেলবেলা এসে আমাদের ডাকতো, দিদি দিদি তুমি ফুচকা খাবে না, ফুচকা খাবে না, মানে আমার মাকে বলতো কাকিমা কাকিমা এসে গেছি। ওই ছেলেটা বিহারি ছেলে ছিল বিহারি, তো এত সুন্দর ফুচকা বানাতো ওরে, কি বলবো দারুণ। তো আমি যখন ফুচকা খাওয়া ছেড়ে দিয়েছি, তারপর যখন বাপের বাড়িতে গেছি, কলকাতায় গেছি, ও কিন্তু তখনও আসছে, মা হয়তো বলেছে যে আমার মেয়ে আসছে, কিন্তু আমার সেই ক্রেভিংই নেই তখন, আমি না খাবো না। তো জীবনে কোনো কিছু ছাড়তে কিন্তু তোমাকে কষ্ট করতে হবে, আর আমাকে তো প্রকৃতি সব কিছু ছাড়িয়ে দিয়েছে, খারাপ জিনিস থেকে আমাকে প্রকৃতিই সরিয়ে দিয়েছে সব কিছু, তাই না? তো আমাকে প্রকৃতি খুবই সাহায্য করে এইসব জিনিসে। আমি খুব চোখের জল ফেলি, কাঁদি, কিন্তু পরে দেখি যে যা হয়েছে আমার সাথে ভালোই হয়েছে। তো আমিও সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ এখনকার দিনের ঘরেই আমরা ভেজাল খাবার খাচ্ছি, বাইরে দাঁড়িয়ে তুমি যদি ভাবো আমি ঘিতে রান্না, সাউথ ইন্ডিয়াতে দাঁড়িয়ে আমি ঘিয়ের পোঙ্গল খাচ্ছি, ঘিয়ের ডোসা খাচ্ছি, ইডলি খাচ্ছি, ঘিতে সাম্বার হয়েছে, তো তুমি ওই স্বপ্ন, তুমি ওগুলো নিজেকে মন ভোলাচ্ছ, আর তুমি বিষই খাচ্ছ। এটাই আমি বলবো, রেগুলার কখনো খাবে না। ঘরের ডাল ভাত খাও, ডাল ভাতই খাবে, অফিসে যাওয়ার আগে দরকার বলে ডাল ভাত করে নেবে, ডাল ভাত খাবে। আমি জানি তোমরা অনেকে বলবে হ্যাঁ জ্ঞান মারছেন আপনি, এগুলো খুব কঠিন, কিন্তু তোমরা যারা অফিসে যাও তোমাদের বাড়িতে নিশ্চয়ই কুকও তোমরা রাখো, তাকে দিয়ে রান্না করাবে, তাকে বলবে বাইরের খাবার যতটা পারবে অ্যাভয়েড করবে। আচ্ছা, কালকে আমার একটা প্রশ্ন এসছে, টুম্পা, ওনার নাম হচ্ছে টুম্পা, উনি আমাকে বলেছে যে দিদি আমি গ্যাসের ট্যাবলেট খাই, কিভাবে ছাড়বো? তুমি গ্যাসের ট্যাবলেট কেন খাও? ঠিক আছে, কেন খাও? তুমি অলরেডি আলসারের দিকে যাচ্ছ, তোমার এরপর আলসার হবে পেটে, তারপর ক্যান্সার, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। তো গ্যাসের ট্যাবলেট আমাদের পরিবারেও আমি একজনকে দেখেছি জানো, সকালবেলা হলেই একটা করে গ্যাসের ট্যাবলেট খেয়ে নেয়, বলে কি যে যেটা খেয়ে নিলাম এইবার আমি আর কুচবি খাবো, আমার আর গ্যাস হবে না। তো
এরকম ছিল। গ্যাসের হয়তো তার ব্যথাও হচ্ছে না, কিন্তু সে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিচ্ছে যাতে তার আর গ্যাসের ব্যথাই না হয়। কোনো যা কিছু খাবে, তারা পরোটা খাবে, লুচি খাবে, গ্যাসের ব্যথা হবে না। তো আমি এটার উত্তর কি দেব বলো? আমার এত হাসি পেয়েছে। তা যাই হোক, উনি আমাকে বলেছেন যে কিভাবে আমি ছাড়বো। কিভাবে তুমি ছাড়বে? তুমি ছেড়েও ভালো থাকতে পারবে না, বুঝেছো? তুমি তুমি আগে লাইফস্টাইল চেঞ্জ করো, নালে তুমি ভালো থাকবে না। তুমি গ্যাসের ট্যাবলেট খাও, না খেলে তো তোমার কষ্ট হবে, ব্যথা হবে, যন্ত্রণা হবে, তখন তুমি আবার গ্যাসের ট্যাবলেটই খাবে। কোনো কিছু এত সোজা না, তোমাকে শুরু থেকে শুরু করতে হবে। গ্যাসের ট্যাবলেট তুমি এবার ছাড়তেই পারবে না। তুমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছো আর খেয়ে তুমি হেভি আছো, তাই না? তুমি আজকে তোমাকে বলিও গ্যাসের ট্যাবলেট তুমি কী করে ছাড়বে, তুমি কি করবে? পারবে না। তো গ্যাসের ট্যাবলেটের কথা আমি নেক্সট দিন বলবো। গ্যাস কীভাবে ঠিক হবে, আস্তে আস্তে তোমার লাইফস্টাইলই তোমাকে চেঞ্জ করতে হবে। গ্যাসের ট্যাবলেট মানে তুমি ছাড়তে পারবে না যে গ্যাসের ট্যাবলেট ছেড়ে দিলাম, হোমিওপ্যাথিতে চলে গেলাম, দুদিন বাদে হোমিওপ্যাথি তোমার শরীরে কাজই করবে না। তো এটা নিয়ে আমি আর কিছু বলবোই না, কারণ এটা তুমি ছাড়তেই পারবে না। তোমার লাইফস্টাইল ঠিক করতে হবে। তুমি অলরেডি অনেক মানে, তাই না বলো, গাড্ডায় পড়ে আছো, ঠিক আছে? তুমি অনেক সমস্যায় পড়ে আছো, গাড্ডায় পড়ে আছে। টোটকা ভাবছি, টোটকাতে ঠিক হবে। হ্যাঁ, তুমি ভাবছো দিদি টোটকা দেবে, দিদি এখানে বসে একটা টোটকা দেবে। টোটকা নয়, অয়নের তো কাফো বডি। অয়ন দিনের পর দিন, অনেক বছরের পর বছর কষ্ট পেয়েছে, আমি নিজে দেখেছি। তো আমি যবে থেকে ওই মশলাটা বানিয়েছি, আমার কাছে তো আর বাসক পিপুল তুলসী রোজ অয়নকে খাওয়ানো বা আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমি কলকাতা গেলেও রোজ রোজ বাসক পাতার রস খেতে পারবো না। ওটা বাচ্চাদের জন্য খুব উপকারী, বড়দের জন্য উপকারী বাসক পাতার রস, বাসক পিপুল তুলসী। কিন্তু যারা আমাদের মতন বাইরে থাকে, কে কোথায় আছে, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ বা বিদেশে, তারা কি করবে? তারা বাসক পিপুল তুলসী কোথায় পাবে, তাদের যদি কাফো বডি হয়? তো আমি যখন ওই মশলাটা বানানো আয়ুর্বেদ থেকে বের করেছি, মশলাটাকে বানিয়েছি, খাচ্ছে অয়ন, কিন্তু আর বাইরের ওষুধ খায় না, খেতেই হয় না। মানে এত মারাত্মক একটা ওষুধ, এটা কিন্তু কোনো টোটকা নয় যে দিদি গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে এলাচ। এলাচ হচ্ছে হার্টের জন্য খুব ভালো, মনে রেখো। হার্টের যাদের সমস্যা, রোজ এলাচ খাবে, এলাচ গুঁড়ো করে রাখবে। আর এলাচকে কখনো খোলা কড়াইতে বেশি নাড়াচাড়া করবে না, অল্প জাস্ট এলাচটা যদি থাকে, খুব একটু নেতিয়ে গেছে, রোদে দেবে। আর নাহলে খোলা কড়াইতে একটু নেড়ে, অল্প নেড়ে, লবঙ্গ আর এটা হয়তো একটু বেশি করলে, গোলমরিচটা, কিন্তু এলাচ অত দেবে না, হালকা এলাচটা, কাঁচা এলাচ। আমাদের হার্টের জন্য, বুকের মানে অনেকের ক্লটিং থাকে, ক্লটিং, তারপর ওই কি যেন বলে, ব্লকেজ থাকে, ব্লকেজ, ওগুলোর জন্য কিন্তু এলাচ মারাত্মক ভালো। যাদের হার্টের সমস্যা আছে, এলাচ খাওয়া খুব ভালো। এলাচের গুঁড়ো করে রেখে দেবে, সব কিছুতে এলাচের গুঁড়ো খাবে, খুব ভালো। এগুলো তো, এটা কিন্তু কোনো টোটকা নয়। অয়ন জানো অত কষ্ট পায়, তার মধ্যে ঠিক ওই গুঁড়োটা যেই খায়, সঙ্গে সঙ্গে ওর কাশি, সর্দি নিরাময় হয়ে যায়। এবং এটা কিন্তু কোনো সাইড ইফেক্টও নেই, কোনো কিছু নেই, উল্টো ওর সাথে সাথে অয়নের শরীরের অন্যান্য অনেক সমস্যা দূর হয়ে গেছে ওই গুঁড়োটা যবে থেকে খাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, খেয়েছো? তাহলে এবার আমারও যদি এরকম বাড়াবাড়ি হয় তো আমিও খাবো। আরেকটা তোমাদের বলে দিই, সর্দি, কাশি, কাফের সব থেকে বড় ওষুধ কি জানো? গুড়। কাফের সবচেয়ে বড় ওষুধ হচ্ছে গুড়। গুড়ের জল খাও, গরম জল করো, গুড় নাও সকালবেলা একদম এমটি স্টমাকে, গুড়টাকে ভালো করে ঘুলে নাও, তারপর 1 কাপ, বড় বড় এই যে এরকম গ্লাসের 1 গ্লাস গুড়ের জল খাও, কাফের যাদের প্রবলেম। আর ওই গুঁড়োটা যেটা আমি বলেছি, ওটা কিন্তু কোনো টোটকা না, ওটা তোমার পুরো শরীরের সিস্টেম ঠিক করবে। তোমার আস্তে আস্তে কাফো বডি যদি থাকে, তোমার ধরো মারাত্মক মিটিংয়ে যাচ্ছ, ওখানে গিয়ে তুমি করে কাশবে, তো ওরকম হলে তুমি কি করে মিটিং অ্যাটেন্ড করবে, কি করে তুমি অফিস করবে? সারাক্ষণ তুমি অফিসের মধ্যে না কি করছো, কাশছো, পাশের লোক তোমার পাশ থেকে উঠে চলে যাচ্ছে। ওই গুঁড়োটা সবসময় তোমার কাছে রাখবে, একটুখানি জিভের মধ্যে দেবে, আর কামাল দেখবে, ঠিক আছে? বাইরে দিয়ে ওষুধ কিনে এনে পাতা ছিঁড়ে খাওয়া, কেমিক্যাল, ড্রাগ, তার থেকে ঘরের এই মশলার যে কি ওষুধ, কত বড় ওষুধ। আমি এর জন্য তো খুব খুশি যে আমি এরকম এক দেশে বাস করি, যে দেশে শস্য শ্যামলা তো ভর্তি। মানে কি বলবো, আমার দেশকে আমি যে কোন চোখে দেখি। একটা সময় জানো, ছোটবেলায়, এখন জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমি এটাই পোস্ট করে দেবো আজকে।
আমি যখন ছোটবেলায় জানো তো মানে মাকে খুব বলতাম, আমার না জানো মা খুব লজ্জা করে যে আমি ভারতবর্ষে জন্মেছি, আমি কেন আমেরিকাতে জন্মালাম না। তখন তো খুব আমার ভাল লাগতো বিদেশের কথা শুনে, খুব ভাল লাগতো বিদেশে কত সুন্দর, হ্যাঁ সব কিছু কত সুন্দর ইন্টারেস্টিং। তো মাকে বলতাম আমার একদম ভালো লাগে না। তা মা মা তো মায়ের মতন, মা বলতো আবার তুই বড় হয়ে চাকরি বাকরি করবি, তখন তুই বিদেশে চলে যাবি। বলতাম তা আবার চাকরি বাকরি করে যেতে হবে, কিন্তু বিদেশেই যদি আমরা জন্মাতাম, আমরা যদি বিদেশেরই নাগরিক হতাম কত ভালো হতো। ভিতর ভিতরে আমার কি আক্ষেপ ছিল যে কেমন একটা ভিকিরি দেশ আমাদের, কেমন না একটা বিচ্ছিরি দেশ আমাদের ভারতবর্ষ। যত বড় হয়েছি, বড় তো ছোড়ো, আমি তো অয়নকেও বিয়ের আগে বলতাম অয়ন বিদেশে যাবো, কিন্তু হ্যাঁ আমরা কিন্তু বিদেশে শিফট হয়ে যাবো, এই হবো ওই হবো। বলো অয়ন, বিদেশে কিন্তু তুমি তো বিদেশি কোম্পানিতে এমনিতেই রয়েছো, তুমিও চেষ্টা করবে যেন আমরা বিদেশে শিফট হয়ে যেতে পারি, এরকম বলতাম। যত দিন গেছে, বছর গেছে, বিশেষ করে মানে সময় যত পাল্টেছে, তত আমি এখন আরো বেশি করে বুঝি। আর আমরা লাইফ ফিল্ডে যবে থেকে এসছি বলো 2018 সাল থেকে আস্তে 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 আমার মানসিকতাই চেঞ্জ হয়ে গেছে। তারপর তো আমি এই যে বাড়িটা কিনেছি, আমাকে তো অয়নও বলে যদি হুট করে আমাকে বাইরে চলে যেতে হয় মৌমি, যে আমি তো যাবো না। আর তুমিও চেষ্টা করো, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করো যেন আমাদের বাইরে যেতে কখনো না হয়, কখনো না হয়। আমরা যে কি দেশে বাস করছি, আমরা আমাদের মতন থাকবো, ঝামেলা হচ্ছে, সমস্যা হচ্ছে, যাই হচ্ছে, কিন্তু এরকম একটা দেশ যেখানে এত ফ্রেশ খাবার, এত সুন্দর রোদ, এত ঝলমলে আবহাওয়া, এত মানে ফুলে ফলে ভরে আছে, খাদ্যের ভান্ডার আমাদের দেশ, তাই না? এখান থেকে আমি কোথাও যাব না। বিদেশে তো ওদের খাবারই নেই, ওরা ফ্রোজেন খাবার খায়, বাসি বাসি খাবার, ওরা সব তামসিক খাবারের উপর ওরা জীবনই নির্বাহ করে যাচ্ছে কত আগের, কত মাস আগের। আর ওদের দেশ থেকেই তো আমাদের দেশে এত রোগ সব কিছু আসছে, তাই না? আমরা ওদেরকে ফলো করছি, পিৎজা এটা ওটা খাই, বাইরের জিনিস, আমরা অলরেডি অনেক সমস্যার মধ্যে আছি। ওদের ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো, ওরা জানে কিভাবে মানে তোমাকে ভালোভাবে রাখতে হবে, যেটা আমাদের দেশে না, তারা জানে না, মানে তারা মানে সম্মান দেয় না, মানুষের গুণের সম্মান দেয় না। কিন্তু জ্ঞানী গুণী সবই তো আমাদের দেশ থেকে তারা যাচ্ছে, তাই না? তো এই কারণেই মানুষে বিদেশে গিয়ে থাকছে যে আমি ভালো আছি, এই দেশে থাকবো, ঝামেলা অনেক সমস্যা, কিন্তু এই দেশটার তো তার তো কোনো দোষ নেই না। তো আমি ইন্ডিয়াকে মানে আমি ভীষণ গর্ববোধ করি যে আমি এখানে আছি, আর আমার অনেক কপাল যে আমি এখানে পড়ে আছি, আমাকে বাইরে যেতে হচ্ছে না, ওই ঠান্ডা জায়গায়। ভাবো তো, আমি তো মরেই যেতাম, আমি তো ভিটামিন ডি এর অভাবে মরেই যেতাম, আমার তাহলে কি হতো, আয়রনের সমস্যা হতো, কোনো ইয়ে হতো, আর আমাকে তো জোর করে করে তাহলে ওই কেমিক্যাল ওষুধগুলো খেতে হতো। আমি না যখন এগুলো ভাবি না, বাপরে বাপ। সেটা বলো যে জোর করে করে তোমাকে টেস্ট করাতো। হ্যাঁ, জোর করে করে আমাকে মেডিকেল টেস্ট করাতো, এই করতো ওই করতো। আমি তো জানো এখন মেডিকেল টেস্টের থেকে 10 হাত দূরে থাকি, কুচবি হোক আমার শরীরে, আমি সেটা বুঝে আয়ুর্বেদ নেবো, আমি ইয়ে করবো। আমি বেশি টেস্ট এগুলোর মধ্যে আমি কোনো মেশিন, কোনো যন্ত্র, আমি সব কিছু থেকে এখন দূরে থাকতে চাই, সব কিছু থেকে। তো যাই হোক, আমি এত তো খোলাখুলি এখানে আলোচনা করতে পারবো না, কারণ আমি এখন জানি নিজের ভালো আমাকে নিজেকেই বুঝতে হবে। আমি এখন জনসাধারণকে বোঝাতে যাব না, জনসাধারণকে বোঝাতে গেলে আমি নিজে গাড্ডায় এখন পড়ে যাব। তো আগে আমি নিজেকে বাঁচাই, তারপরে তো এই নিয়ে তর্ক হবে, অনেক আজে বাজে কথা উঠবে। তো আমি এখন এই সব থেকে একদম দূরে সরে গেছি। তোমাদের সাথে আমি এরপর আরও হয়তো অনেক কিছু নিয়ে টুকটাক আলোচনা করব, বেশি আমি ভিতরে গভীরে ঢুকবো না। কিন্তু আমি এইটুকুই এখন করি, কোনো টেস্ট করা, হুট করে আমি কোনো মেশিনকে আমার শরীরে ইয়ে করছি, ওই সব থেকে দূরে। তো তোমার কখনোই এটা ভাববে না যে তুমি ভারতবর্ষে আছো আর তুমি ইয়ে করছো। একটা জিনিস মনে রাখবে, তাদের দেশ যদি সব কিছুর সম্পদের ভান্ডার হতো, তারা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করতে আসতো না, তারা 200 বছর ভারতের মাটি কামড়ে বসে থাকতো না, তাই না? আর এখানে এসে ওরা পড়ে থাকতো। কেন পড়ে থাকতো? আমাদের এত সুন্দর আকাশ বাতাস, আমাদের এত সুন্দর প্রকৃতি, আমাদের এত সুন্দর কি বলে এটাকে পরিবেশ, এর জন্য এনভায়রনমেন্ট, এর জন্যই তো এখানে এসে পড়তো, এখানে এসে থাকতো, তাই না? ওরা কিন্তু নিজেদের দেশে পড়ে থাকতো না, শুধু রাজত্ব করছি আর পয়সা নিয়ে চলে যাচ্ছি। এখানে এসে ওরা পড়ে থাকতো আমাদেরকে চাকর বাকর বানিয়ে, আর আমরা আছি তাদেরকে ও মা কি ভালো গো, ওখানে গিয়ে চাটি, আমরা পরিষ্কার কথা চাটি। তো যাই হোক, আমি আমি এই সব থেকে এখন অনেক দূরে সরে গেছি। তো আমি খুব খুশি যে আমি এই দেশের ইয়ে, এবং এখানেই আমি আছি, খাচ্ছি, পড়ছি, ভালো আছি। রোজ যখন খাওয়া পড়ার তোমার সমস্যা হবে না, তখন তুমি বুঝবে, ঠিক আছে? আমাদের বাড়িতে আমি যখন ছোট ছিলাম, আমি তোমাদেরকে শেয়ারও করেছিলাম, আমার এক মাস্টারমশাই ছিলেন, উনি আমাকে পড়াতেন। উনি যবে থেকে আমাকে পড়ানোর জন্য এসছেন, পাড়ার মাস্টারমশাই, উনি চেন্নাইতে চাকরি পেয়ে গেছেন। উনি
ছ মাস বাদে উনি চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে। খেতে পাচ্ছে না বলে। সেই সময় চেন্নাই আর এই সময় চেন্নাই এক নয়। আমি তখন বলছি 2001-2 ওই সময়ের কথা বলছি, তাই না? বাপ্পাদা ওই সময়তেই তো চাকরিটা পেলো 2002-তে। ওই সময় তো চেন্নাইতে এসে সে না খেতে পেয়ে চলে গেছে, চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে, যেখানে আমাদের কলকাতায় সেই সময় একটা চাকরি পাওয়া বিশাল বড় ব্যাপার। তুমি যখন ইচ অ্যান্ড এভরিডে লাইফস্টাইল লিড করবে না, তুমি যখন তোমার জীবনে সমস্যার মধ্যে খাওয়া পড়ার সমস্যায় থাকবে না, তখন তুমি বুঝবে ওই গরম সে তো ইন্ডিয়ার মধ্যে চাকরি ছেড়ে চলে গেছে। তাহলে বাইরে যারা আছে খুশি আছে? কখনোই তারা খুশি নেই, তারা শুধু বলে, তারা একটা হ্যালো নিয়ে আছে, তাই না? আর ওই যে বললাম, তো যাই হোক, আজকে ভিডিওটা কোন কথা থেকে শুরু করলাম, কোথায় গিয়ে শেষ করলাম, অনেক বড় হয়ে গেছে। আমি কথায় কথায় অনেক কথা বলতে পারি, বক বক করতেই পারি। তো চলো এই ভিডিওটা এই অবধি রাখবো।